সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুব জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে গর্ভাবস্থার শেষ পর্যায়ে একজন মায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি এবং সেই সাথে পেইন আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ, এবং তার পাশাপাশি পেইন আসার পরে যেই কৌশলগুলো আপনারা অবলম্বন করবেন ডেলিভারিটা সহজে হয়ে যাওয়ার জন্য। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে একজন গর্ভবতী মায়ের কিছু জরুরি কাজ, তার পাশাপাশি পেইন আসার জন্য কি কি করবেন এবং পেইন আসার পরে কি কি কৌশল অবলম্বন করবেন ডেলিভারিটা দ্রুত হয়ে যাওয়ার জন্য। দেখুন, আমরা সবাই জানি যে নবম মাসটা হচ্ছে ডেলিভারির সময়। নবম মাসের শুরুতেই কিন্তু আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রস্তুতি হিসেবে যেটা করবেন, আপনার লাস্ট চেক আপটা করিয়ে নেবেন। আপনার লাস্ট চেক আপটা করালে যে সুবিধাটা হবে, এখানে মোটামুটি একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে। যদি মা ও বাচ্চার সব কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালেই হবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ডেলিভারিটা সিজারে হবে। এক্ষেত্রে আপনার ডাক্তার বলে দেবে যে নর্মাল ডেলিভারি লাগবে না সিজার লাগবে। যদি আপনার সিজারের প্রয়োজন হয় তখনও ডাক্তার বলবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে, সে মতে আপনি সিজার করাতে পারলেন। কিন্তু যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় বা নর্মাল ডেলিভারির পেশেন্ট হন, তখন সেক্ষেত্রে তো অপেক্ষা করবেন। মনে রাখবেন, নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। এবার কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39 সপ্তাহে হয়, কারো আবার 40 সপ্তাহে হয়। তবে 40 সপ্তাহের পরে গেলে আর অপেক্ষা করাটা ঠিক নয়, কেননা 40 সপ্তাহের পরে বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দিতে পারে। সেই টয়লেট একবার তারা খেয়ে ফেললে মারা যাবে, অথবা মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে বা পানির পরিমাণ কমতে থাকে। এক কথায় 40 সপ্তাহের পরে গেলে মৃত্যু ঝুঁকি থাকে বাচ্চার। সেজন্য 40 সপ্তাহের পরে গেলে ডাক্তাররা সিজার করান। তবে একটা ব্যতিক্রম আছে, দেখা যায় অনেক সময় খুব কিছু বাচ্চা স্ট্রং হয়, আবার কিছু মা দেখা যায় খুব স্ট্রং হয়। যখন মা ও বাচ্চা খুব ভালো সাপোর্ট দিতে পারে দুজনে, তখন তাদের সাথে আলোচনা করে ডাক্তার 41 সপ্তাহটা অপেক্ষা করান। তবে এটা খুব কমই হয়। 40 সপ্তাহ পর্যন্তই নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি অপেক্ষার সময়, আর 90% নর্মাল ডেলিভারি 40 সপ্তাহের মধ্যেই হয়ে যায়। টেনশন করবেন না। দ্বিতীয় প্রস্তুতি যেটা হবে, আপনাকে শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের প্রস্তুতি নিয়ে নিতে হবে। পাশাপাশি এমন একটা হসপিটাল চুজ করবেন যেখানে নর্মাল ডেলিভারিও আছে, সিজারও আছে। কেননা অনেক সময় হয় কি যে নর্মাল ডেলিভারি করাতে গেলে যদি কোনো সমস্যা তৈরি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে সিজারে পাঠানো হয়। এখন এক হসপিটালে নর্মাল ডেলিভারি, এক হসপিটালে যদি সিজার হয়, তাহলে আপনাকে নিয়ে টানাটানি হবে, আর ওই সময়টা খুব সেন্সিটিভ একটা সময়। তাই যদি আপনি নিজে আসলে এই ধরনের ঝামেলার হাত থেকে রক্ষা পেতে চান, তাহলে সবথেকে বেশি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত হবে এমন একটা হসপিটাল চুজ করা যেখানে নর্মাল ডেলিভারিও আছে, সিজারও আছে। বাই চান্স যদি কোনো সমস্যা হয়, তাহলে এক টেবিল থেকে অন্য টেবিলে পাঠিয়ে দেওয়াটা সহজ হবে। মোটামুটি এই প্রস্তুতিগুলো আপনারা নিয়ে রাখবেন। এগুলো আপনাকে খুব ভালো কাজে দেবে, কারণ যেহেতু নর্মাল ডেলিভারিটা আনপ্ল্যান্ড, কখন কোন সময় কার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় বলা যায় না, তাই পূর্ব এই প্রস্তুতিগুলো নিয়ে রাখলে মোটামুটি ভালো বেনিফিট পাবেন। এবারে বলছি, সিজারের কথা তো আগেই বললাম, যেটা হচ্ছে প্রিপ্ল্যান, ডাক্তার বলে দেবে অমুক দিনের অমুক সময় সিজার হবে। কিন্তু নর্মাল ডেলিভারিটা যেহেতু আনপ্ল্যান্ড, কোন দিন কার কোন সময় সিজার হবে, পেইন আসবে, সেটা কেউ বলতে পারে না। এখন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেকেই বলেন যে পেইন আসার জন্য কি কি করতে পারি আমরা। দেখুন, এই সময়টা মানে নবম মাসে এখন যারা 36-37 সপ্তাহে আছেন, তাদের জন্য এই সময়টা খুব সেন্সিটিভ। মনে প্রাণে চাইছেন যে নর্মাল ডেলিভারি হোক, সেজন্য অনেক টিপস, টোটকা, উপায়, উপদেশ শুনতে পাবেন অনেক কিছুই। এই কাজ করেন আপনার পেইন এসে যাবে, ওই কাজ করেন
নর্মাল ডেলিভারি হবে, ওইটা করলে 1 ঘন্টার মধ্যে পেইন এসে যাবে, ওইটা করলে আধা ঘন্টায় পেইন আসবে। অনেক কিছু আছে, অনেক কিছু শুনতে পাবেন, কিন্তু আসলে জিনিসটা আপনি অ্যাপ্লাই করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার অনুরোধ হচ্ছে, যে কোনো কিছু শোনা মাত্রই অ্যাপ্লাই করে ফেলবেন না, বা অ্যাপ্লাইয়ের কথা ভাববেনও না। শোনার পরে সেটাকে অন্তত 1000 বার ভাববেন, এটা আপনার জন্য ভালো কিনা, আপনার সন্তানের জন্য ভালো কিনা। যে কোনো কাজেরই একাধিক পদ্ধতি রয়েছে, সব পদ্ধতি সবাইকে স্যুট করে না, আবার সব পদ্ধতি সবার উপরে খারাপ প্রভাবও ফেলে না। কোনটা কার উপরে ভালো প্রভাব ফেলবে, কোনটা কার উপরে খারাপ প্রভাব ফেলবে, এটা আসলে বলা যায় না। কারণ যেহেতু আমাদের এক একজন মানুষ, আমরা এক এক রকম, আমাদের বডির স্ট্রাকচার এক এক রকম, হরমোন নিঃসরণের ধরন এক এক রকম, তাই এই ভিন্নতা আছে। সেজন্য কোনো কিছু শোনার পরে অন্তত 100 বার ভাববেন যে এটা আপনার বাচ্চার জন্য প্রথমে ভাববেন নিরাপদ কিনা, তারপরে ভাববেন আপনার জন্য এটা নিরাপদ কিনা। নিরাপদ মনে করলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনার কাছে কোনো একটু ডাউট লাগে, প্লিজ স্কিপ করে যান, কোনো দরকার নেই। নর্মাল ডেলিভারি হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, এখানে কেউ কিছু করতে পারবে না। ডাক্তার দিয়ে ঔষধ খেয়ে জোর করে টানাটানি করে কিছুই হবে না। যেহেতু প্রাকৃতিক পদ্ধতি, তাই এটা প্রাকৃতিকভাবেই হবে। যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে এটাকে কেউ আটকাতে পারবে না, আর যদি না হওয়ার হয় তাহলে 1000 চেষ্টা করলেও হবে না। সেই জন্য কোনো কিছু শোনার পরে অ্যাপ্লাই করার আগে বারবার বলছি, অন্তত 100 বার চিন্তা করবেন। কারণ ভালোর ক্রেডিটটা সবাই নেবে, মন্দের দায়টা কেউ নেবে না। যার কথা শুনে আপনার ভালো হলো সে তো ফুল ক্রেডিটটা নেবে, কিন্তু যার কথা শুনে আপনার খারাপ হলো তাকে গিয়ে যদি আপনি এটা বলেন, তাহলে সে কোনো দিনও এর দায় নেবে না। উল্টো আপনার উপরে দায় চাপিয়ে বলবে, আপনি কি মূর্খ, অশিক্ষিত, বোঝেন না কখন কি করতে হবে? যদি নাই বোঝেন, সন্তানের ভালো নাই বোঝেন, তাহলে আপনি মা হচ্ছেন কেন, বা মা হয়েছেন কেন? তখন আপনি কি করবেন? কার উপরে দায় চাপাবেন? সারা জীবন নিজেকে নিজে মুখই দেখাতে পারবেন না। সেই জন্য সবচেয়ে বেশি ভালো হবে, উপযুক্ত হবে, কোনো কিছু শোনার পরে সেটাকে 100 বার ভাববেন, তার পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেবেন। তবে নর্মাল ডেলিভারির জন্য কিচ্ছু করার প্রয়োজন হয় না, আমি বারবার বলছি। এটা যেহেতু প্রাকৃতিক পদ্ধতি, এটা অটোমেটিক হবে। এটার জন্য আপনাকে একটু প্রাকৃতিকভাবে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কি করবেন? সেই চেষ্টাটা হচ্ছে শুধু নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, এবং সেই সাথে লো কমেটটা ব্যবহার করবেন। নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। দুপুরবেলা খাবারের পরে আবার 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। রাতের বেলা খাবারের পরে 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। আপনি সারাদিনে যা যেরকম কাজ করেন না কেন, চেষ্টা করবেন সব কিছু মাঝে যেন টুকটাক কায়িক শ্রম থাকে। তার পাশাপাশি লো কমেটটা ব্যবহার করবেন, এটা আপনার পেলভিসের খুব ভালো একটা ব্যায়াম হবে। মোটামুটি এভাবে যদি চলতে পারেন, বা এই অ্যাপ্লাই করতে পারেন যদি এই প্রক্রিয়াটা, তাহলে ইনশাল্লাহ দেখবেন কোনো কষ্ট লাগবে না, সময় মতো আপনার পেইন আসবে, জরায়ু মুখ খুলবে। কারণ কি, এই কাজগুলো করলে বা এভাবে প্রস্তুতি নিলে আপনার বডিটা একটা ব্যায়ামের উপরে থাকবে। আর যে বডিটা একটা ব্যায়ামের উপরে থাকে, অটোমেটিক সেই বডিতে সময় মতো পেইন আসে, সময় মতো জরায়ু মুখ খুলে। যেহেতু পদ্ধতিটা প্রাকৃতিক, আপনি প্রস্তুতিটাও নিয়েছেন প্রাকৃতিকভাবে, বডিও বুঝতে পারছে সব কিছুই, তাই দেখবেন এভাবে চললে আপনার বাড়তি কিছুই করা লাগবে না, সময় মতোই সব কিছু হবে, পেইনটাও ঠিকঠাক মতো এসে যাবে, এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এবারে বলি পেইন আসার পরে কি করবেন। পেইন আসার পরে আমি যে কৌশলগুলো বলছি বা যে টিপসগুলো বলছি, এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন ডেলিভারি কাজটা খুব সহজ হয়ে যাবে। যেটা করবেন, পেইন আসার পরে যে কোনো খাবার খাবেন, একটু কুসুম গরম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো পেইনকে দ্রুত বাড়াতে সহায়তা করে। পেইনটা যখন হবে, প্রথমে হালকা হবে, এরপরে মাঝারি, এরপরে ভারী পর্যায়ে যাবে। তো ভারী পেইন ছাড়া কিন্তু ডেলিভারি সম্ভব নয়, তাই পেইনটা হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী পর্যায়ে যেতে কুসুম গরম খাবারগুলো সহায়তা করে। এটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কি কুসুম গরম খাবার খাবো? যেটাই খান না কেন সেই মুহূর্তে একটু কুসুম গরম খাবেন। পানি খাচ্ছেন, একটু কুসুম গরম করে খান। চা খাচ্ছেন, একটু কুসুম গরম করে খান। ভাত, রুটি যাই খাচ্ছেন, একটু কুসুম গরম খান। এটা আপনাকে খুব ভালো কাজে দেবে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে, একদম শুয়ে বসে না থেকে সম্ভব হলে টুকটাক হাঁটাচলা করবেন। হাঁটাচলার মাধ্যমে যেটা হয়, জরায়ুর মুখটা দ্রুত খুলতে সহায়তা হয়। তার পাশাপাশি পেইনটাকে একটু নিচের দিকে রিলিজ করবেন।
মানে আমরা যেরকম নিঃশ্বাস উপরের দিকে টেনে তুলি এবং নিচের দিকে ছাড়ি, ঠিক তেমনি পেইনটাকে কোমর থেকে নিচের দিকে, যৌনাঙ্গের দিকে, জরায়ুর দিকে ছাড়বেন। এতে কি হবে, জরায়ু মুখটা দ্রুত খুলবে পেইনের প্রেসারে। আর জরায়ু মুখ যত দ্রুত খুলবে ততই ডেলিভারি কাজটা সহজ হবে। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে ডেলিভারির জন্য কিন্তু জরায়ু মুখকে 4 সেন্টিমিটার বা 4 আঙ্গুল খুলতে হয়। আর কুসুম গরম খাবার এবং নিচের দিকে পেইন রিলিজ করা আর টুকটাক হাঁটাহাঁটি যদি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন যে খুব দ্রুত জরায়ু মুখ 4 সেন্টিমিটার খুলে গেছে এবং ডেলিভারি কাজটাও খুব সহজ হয়ে গেছে। যারা প্রথম মা আছেন তাদের কাছে অনেক কিছু এই সময় ভয়ের মনে হয়, অনেক কথা শুনতে পান, অনেক থেকে অনেক কিছু শুনে ভয় পান, চোখের ঘুম উড়ে যায়, খাওয়া দাওয়া সব উড়ে যায়। এটা করবেন না প্লিজ। এই সময়টা টেনশান খুব খারাপ জিনিস। এ সময় যদি টেনশান করেন তাহলে প্রেশার ওঠানামা করবে, আর প্রেশার ওঠানামার ফলে কিন্তু গর্ভের ভেতর বাচ্চা মারা যেতে পারে। তাই টেনশান করবেন না, আর ধৈর্য ধরবেন, নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। যখনই নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তখনই একেবারে হুড়োহুড়ি করে হসপিটালে যাওয়ার দরকার নেই। ডাক্তারের সাথে যোগাযোগ করে আস্তে ধীরে হসপিটালে যাবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, প্রথমে আপনার পিরিয়ড শুরু হওয়া দিয়ে কিন্তু নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। তারপরে আপনার পানি ভাঙবে, 1-2 ফোঁটা করে করে পানি ভাঙলে বিছানায় শুয়ে থাকবেন, তখন হাঁটাহাঁটি করবেন না। কারণ হাঁটাহাঁটি করলে বেশি পানি যদি ভেঙে যায় একসাথে, তাহলে হবে কি, গর্ভের ভেতরে শুকিয়ে বাচ্চা মারা যাবে। তবে অনেকের হয় কি, একদম ঝরঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙা দিয়েই কিন্তু শুরু হয় পানি ভাঙার প্রক্রিয়াটা। যদি এরকম হয় তাহলে যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যাবেন, কারণ কথা একটাই, বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না। তবে সবথেকে বেশি ভালো হয় কি জানেন, যখনই দেখবেন যে পানি ভাঙতে শুরু করেছে তখনই হসপিটালে চলে যান। প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারের অবজারভেশনে থাকবেন, যা করার ডাক্তাররাই করবে, আপনার আর বাড়তি টেনশন নিতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।